হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা 27 ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মায়া সান্দু সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? দেখো, সবার প্রথম কথা, এই মায়া সান্দু কিন্তু একজন মহিলা। ঠিক আছে, ইনি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? দেখো, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান তোমাদেরকে দেওয়া আছে: মলদোভা, রাশিয়া, রাওয়ান্ডা এবং দক্ষিণ আফ্রিকা। তো এই যে মায়া সান্দু আছে, মায়া সান্দু কিন্তু মলডোভা যে দেশ আছে, ঠিক আছে, ইউরোপের যে মলডোভা দেশ আছে, সেই মলডোভা দেশের দ্বিতীয়বারের জন্য, ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ইনি কিন্তু মলডোভার প্রথম মহিলা রাষ্ট্রপতিও ছিলেন। ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য কিন্তু মায়া সান্দু মলডোভার রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, দেখো এখানে দেখো কিছু কিছু দেশ আছে, সেই দেশেও কিন্তু নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। যেমন রাশিয়াতে নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? রাশিয়াতে কিন্তু নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মিখাইল মিশুস্টিন। ঠিক আছে, রাওয়ান্ডাতে কিন্তু নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন পল কাগমে। তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। এখন কিন্তু বিভিন্ন নিজেদের দেশ বাদ দিয়ে কিন্তু বাইরের যে সমস্ত দেশগুলো আছে, অর্থাৎ বিদেশের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টগুলো থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। ঠিক আছে, তারপর দেখো দক্ষিণ আফ্রিকার যে রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? সিরিল রামফোসা। ঠিক আছে, এই নামটা বেশি করে মনে রাখবে, সিরিল রামফোসা। ঠিক আছে, সিরিল রামফোসা কিন্তু দক্ষিণ আফ্রিকার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে তোমরা এই যে ছবি দেখতে পাচ্ছ, মায়া সান্দু, এই যে মায়া সান্দু। ঠিক আছে, মায়া সান্দু ইনি মলডোভা দেশের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন দ্বিতীয়বারের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের কত বছর বয়সে নিধন হয়ে গেল? দেখো, ভারতের পূর্ব প্রধানমন্ত্রী যে ডক্টর মনমোহন সিং আছে, ডক্টর মনমোহন সিং কিন্তু কালকে মারা গেছেন। তো এই মনমোহন সিং কিন্তু ভারতের 10 বছরের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, ইনি কিন্তু কংগ্রেস পার্টি থেকে বিলং করতেন। 10 বছরের জন্য কিন্তু ইনি প্রধানমন্ত্রী ছিলেন। শুধুমাত্র কিন্তু ইনি প্রধানমন্ত্রী নয়, এছাড়াও কিন্তু ইনি 3টে পোস্টে ছিলেন। ইনি কিন্তু ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্টার। 1991 সালে যে এলপিজি মডেল লঞ্চ হয়েছিল, অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, যে নতুন আমাদের যে ইকোনমিক পলিসি চালু হয়েছিল, সেই ইকোনমিক পলিসির চালু হওয়ার সময় কিন্তু ইনি আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন। এছাড়া কিন্তু ইনি আরবিআই গভর্নরও ছিলেন। ঠিক আছে, ইনি কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরও কিন্তু ইনি ছিলেন। তারপর ইনি কিন্তু যে প্ল্যানিং কমিশন হয়, অর্থাৎ যে প্ল্যানিং কমিশন আগে হতো, ঠিক আছে, এখন তো নীতি আয়োগ চলে এসেছে, যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনের কিন্তু যে উপাধ্যক্ষ কিন্তু ছিলেন ইনি, অর্থাৎ প্ল্যানিং কমিশনের যে ডেপুটি চেয়ারম্যান, সেই ডেপুটি চেয়ারম্যানও কিন্তু ইনি ছিলেন। তো মনমোহন রায় কত বছর বয়সে মারা গেলেন? তো মনমোহন রায় কিন্তু 92 বছর বয়সে মারা গেলেন। ঠিক আছে, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই যে ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং, ইনি কিন্তু 92 বছর বয়সে মারা গেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো, যে সমস্ত মহান ব্যক্তিরা মারা যান, তারা কোন বছর কোন অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এখন খুব দিচ্ছে। তো এই যে মনমোহন সিং আছে, ইনি কিন্তু পদ্মবিভূষণ পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1987 সালে কিন্তু তিনি পদ্মবিভূষণ পান। এই টপিকটা তোমরা মনে রাখবে, বা এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে, যে পদ্মবিভূষণ ডক্টর মনমোহন সিং কবে পেয়েছিলেন? ডক্টর মনমোহন সিং কিন্তু পদ্মবিভূষণ পেয়েছিলেন 1987 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো, হকি ইন্ডিয়া লিগ 2024-25-এর প্রথম ম্যাচ কোথায় আয়োজিত হবে? দেখো, যে হকি ইন্ডিয়া লিগ হয় অর্থাৎ HIL, ঠিক আছে, সেই হকি ইন্ডিয়া লিগের যে প্রথম ম্যাচ, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? সবার প্রথম এই হকি ইন্ডিয়া লিগ কিন্তু 28 ডিসেম্বর, অর্থাৎ কাল থেকে কিন্তু শুরু হচ্ছে এর যে হকি ইন্ডিয়া লিগ, এটা কিন্তু একদম ফেব্রুয়ারি মাস অবধি চলবে। ঠিক আছে, এই হকি ইন্ডিয়া লিগের যে প্রথম ম্যাচ, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? অপশানগুলো দেখে নাও: বিরসা মুন্ডা স্টেডিয়াম, কলিঙ্গ স্টেডিয়াম, ভোপাল স্টেডিয়াম আর ধ্যানচাঁদ স্টেডিয়াম। তো সবার প্রথম কথা, এই যে হকি ইন্ডিয়া লিগ আছে, এর যে শুরুর ম্যাচ, সেটা কিন্তু বিরসা মুন্ডা স্টেডিয়ামে হবে কিন্তু এটা। আর এই যে বিরসা মুন্ডা স্টেডিয়াম, এটা কিন্তু উড়িষ্যার যে রাউরকেল্লা আছে, উড়িষ্যার সেই রাউরকেল্লাতে কিন্তু এই বিরসা মুন্ডা স্টেডিয়ামটা অবস্থিত। ঠিক আছে, এখানে কিন্তু মোট হচ্ছে 10টা পুরুষের টিম আর কিন্তু 4টে মহিলা টিম। ঠিক আছে, 4টে মহিলা টিম ও 10টা পুরুষ টিম কিন্তু এখানে অংশগ্রহণ করবে। এখানেও কিন্তু
আইপিএলের মতো নিলামের ব্যবস্থা হয়েছিল, যেখানে পুরুষ সবথেকে পুরুষ নয়, ওভারঅল যদি আমরা ধরি, ওভারঅল সবথেকে বেশি দামি খেলোয়াড় কাকে করা হয়েছে, সেখানে কিন্তু হারমানপ্রীত সিং। ঠিক আছে, হারমানপ্রীত সিং ইনি কিন্তু ভারতের বর্তমান যে হকি টিম আছে তার ক্যাপ্টেন। হারমানপ্রীত সিংকে কিন্তু এখানে মোট 82 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। ঠিক আছে, 82 লাখ টাকা দিয়ে কিন্তু এনাকে কেনা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হকি ইন্ডিয়া লিগ 2024-25 উইল বিগিন ইন ওড়িশা। ঠিক আছে, এটা কিন্তু ওড়িশাতে শুরু হবে 28 ডিসেম্বর থেকে, কিন্তু এটা একদম 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ওড়িশার কোথায়? ওড়িশার রাউরকেল্লাতে যে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, এটা ভারতের সবথেকে বড় হকি স্টেডিয়াম। এখানে কিন্তু এই যে HIL অর্থাৎ হকি ইন্ডিয়া লিগ অনুষ্ঠিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত WHO এর রিপোর্ট অনুযায়ী ম্যালেরিয়া রোগের মৃত্যুর সংখ্যা 97% কমিয়েছে কোন দেশ? দেখো, WHO কিন্তু সম্প্রতি একটা রিপোর্ট পেশ করেছে। ঠিক আছে, সেই রিপোর্টে কিন্তু আমাদের যে সেই ভারত কিন্তু যে ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি এবং ম্যালেরিয়াতে যে মৃত্যুর যে পরিসংখ্যান, সেখানে কিন্তু 97% রিডাকশান, অর্থাৎ -97% গ্রোথ। এখানে কিন্তু যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু 97% কম হয়েছে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারত। এবার দেখো, এই যে ম্যালেরিয়া রোগ আছে, এই ম্যালেরিয়া রোগ কিসের জন্য হয়? ম্যালেরিয়া কিন্তু একটা প্রোটোজোয়া আক্রান্ত রোগ। ঠিক আছে, এটা কিন্তু যে স্ত্রী অ্যানোফিলিস মশা আছে, সেই স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এই ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। ঠিক আছে, ম্যালেরিয়া রোগের আক্রান্ত সংখ্যা বা মৃত্যুর সংখ্যা কিন্তু ভারত 97% কমিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, রিডাকশন অফ মোর দ্যান 97% ইন দি নাম্বার অফ ডেথস আর ডিউ টু ম্যালেরিয়া ইন দি কান্ট্রি। তাহলে ইন্ডিয়াতে কিন্তু যে ম্যালেরিয়ার যে ডেথ রেট ছিল, সেখানে কিন্তু 97%-এর কম এসেছে। ঠিক আছে, 97%-এর কিন্তু এটা কমে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক MT বাসুদেবন নারায়ণ কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? দেখো, ইনি কিন্তু সম্প্রতি মারা গেছেন। ঠিক আছে, ইনি কিন্তু সম্প্রতি মারা গেছেন। এই যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক MT বাসুদেব নারায়ণ আছে, ইনি কিন্তু কেরালা রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, কেরালা রাজ্য থেকে কিন্তু ইনি মালায়ালাম ভাষাতে কিন্তু ইনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এছাড়া 2022 সালে কিন্তু এনাকে কেরালার যে সর্বোচ্চ সম্মান কেরল জ্যোতি পুরস্কারও দেওয়া হয়েছিল। ঠিক আছে, কেরল জ্যোতি পুরস্কারও কিন্তু এনাকে দেওয়া হয়েছিল 2022 সালে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বীর বাল দিবস কবে পালন করা হয়ে থাকে? দেখো, যে গুরু গোবিন্দ সিং ছিল শিখদের যে দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং। ওই গুরু গোবিন্দ সিংয়ের যে ছেলে ছিল, সেই ছেলে গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর গুরু গোবিন্দ সিংয়ের ছেলেকে কিন্তু জোর করে ইসলাম ধর্মে স্থানান্তর করার জন্য জোর করা হয়েছিল, কিন্তু তিনি সেটা মেনে না নিয়ে কিন্তু বিদ্রোহ করেছিলেন। তাই তাকে স্মরণ করার উদ্দেশ্যে কিন্তু কোন দিনকে, 26শে ডিসেম্বরের দিনকে কিন্তু বীর বাল দিবস সারা ভারতব্যাপী পালন করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন প্রজেক্টের আওতায় যুদ্ধজাহাজ নীলগিরিকে উন্মোচন করা হয়েছে? দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, কোন প্রজেক্টের আওতায় যুদ্ধজাহাজ নীলগিরির উন্মোচন করা হয়েছে? দেখো, যে যুদ্ধজাহাজে নীলগিরি আছে, এই যুদ্ধজাহাজের নীলগিরিকে কিন্তু প্রজেক্ট যে 17A আছে, প্রজেক্ট 17A, দুটো প্রজেক্ট আছে, একটা হচ্ছে প্রজেক্ট 17A আর একটা হচ্ছে প্রজেক্ট 15B। ঠিক আছে, এই যে প্রজেক্ট 17A, এই প্রজেক্ট 17A-র আওতায় কিন্তু যে যুদ্ধজাহাজে নীলগিরি আছে, এই নীলগিরিকে কিন্তু উন্মোচন করা হয়েছে। আর এই নীলগিরি জাহাজটা বানিয়েছে কে? এটা কিন্তু মুম্বাইয়ের যে মাঝগাঁও ডক লিমিটেড আছে, সেই মাঝগাঁও ডক লিমিটেড কিন্তু এই যে প্রজেক্ট 17A এর আওতায় নীলগিরি যুদ্ধজাহাজকে বানিয়েছে। এরপরের যে যুদ্ধজাহাজটা মাঝগাঁও ডক লিমিটেড বানাবে, তার নাম কিন্তু হিমগিরি। এগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে, হিমগিরি। এইভাবে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে। তাহলে কোন প্রজেক্টের আওতায় নীলগিরি যুদ্ধজাহাজকে উন্মোচন করা হয়েছে? প্রজেক্ট 17 আওতায় কিন্তু নীলগিরি যুদ্ধজাহাজকে উন্মোচন করা হয়েছে। ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রজেক্ট 17 ইজ এ ফার্স্ট স্টিলথ ফ্রিগেট নীলগিরি অ্যান্ড ফায়ার শিপ। প্রজেক্ট 15B
সুরাত ইন্ট্রোডিউসড ইন নেভি, ঠিক আছে। আর প্রজেক্ট যে 15B আছে সেই প্রজেক্ট 15B এর আওতায় কিন্তু যে আইএনএস ইন্ডিয়ান নেভেল শিপ সুরাট এটাকেও কিন্তু লঞ্চ করা হয়েছে। আর এখানে দেখো একটা টার্ম লেখা আছে স্টিলথ ফ্রিগেট। এর মানে কি? এর মানে কিন্তু এই যে জাহাজগুলি আছে, যুদ্ধ জাহাজগুলি আছে, এগুলো কিন্তু যে শত্রু দেশ আছে সেই শত্রু দেশের রাডারের মধ্যে ধরা পড়বে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ওয়াইন ট্যুরিজম পলিসি কোন রাজ্য চালু করেছে? দেখো ওয়াইন ট্যুরিজম পলিসি মানে কি? এখানে কিন্তু যে সমস্ত ট্যুরিস্টরা, মানে এই যে উত্তরাখণ্ড, এটা কিন্তু উত্তরাখণ্ড চালু করেছে। উত্তরাখণ্ড রাজ্যে যে সমস্ত ট্যুরিস্টরা বেড়াতে আসবে তাদেরকে কিন্তু ওয়াইনের যে হিস্ট্রি, ঠিক আছে, ওয়াইন কিভাবে এসেছে, কিভাবে এটা তৈরি করা হয়ে থাকে, কিভাবে ডিফারেন্ট ফ্লেভারের ওয়াইন তৈরি করা হয়ে থাকে, এগুলো কিন্তু তাদেরকে দেখানো হবে, ঠিক আছে। তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের যে ফ্লেভারের যে ওয়াইনগুলো হয় সেগুলো কিন্তু তারা যাতে খেতে পারে তার জন্য কিন্তু সেরকম ব্যবস্থা এখানে করা হয়েছে। তো ওয়াইন ট্যুরিজম পলিসি কোন রাজ্য চালু করেছে? এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্য চালু করেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বিজিএস ডোমেস্টিক এয়ারলাইন লিস্টে ভারতের কোন দুটি শহরের মধ্যে চলা এয়ারলাইন্স অষ্টম স্থান অধিকার করেছে? দেখো সম্প্রতি কিন্তু বিজিএস ডোমেস্টিক এয়ারলাইন অর্থাৎ দেশের অভ্যন্তরে চলা যে বিমান যে রুটগুলো আছে সেখানে মানে দুটি জায়গাকে কানেক্ট করছে এরকম দুটি স্থানের মধ্যে কানেক্ট করছে এরকম এয়ারলাইন্সের যে তালিকা বেরিয়েছে সেখানে কিন্তু মোট 10টা কিন্তু এরকম তালিকা বেরিয়েছে, মানে একটা তালিকা বেরিয়েছে যার মধ্যে কিন্তু 10টা স্থানের কথা আছে। তার ভেতরে ভারতের যে তোমার দিল্লি মুম্বাই যে ডোমেস্টিক এয়ারলাইন আছে সেটা কিন্তু অষ্টম স্থান অধিকার করেছে। এটা কিন্তু বিজিএস্ট মানে সবথেকে বিজিএস্ট এয়ারলাইন্সের মধ্যে কিন্তু সবথেকে বিজিএস্ট ডোমেস্টিক এয়ারলাইন্সের লিস্টে কিন্তু দিল্লি মুম্বাইয়ের যে এয়ারলাইন সেটা কিন্তু অষ্টম স্থান অধিকার করেছে, ঠিক আছে। আচ্ছা, এই লিস্টের যে প্রথমে কে আছে? এই লিস্টের কিন্তু প্রথমে আছে যে সাউথ কোরিয়ার সিওল শহর, ঠিক আছে। সিওল শহর থেকে জেজু শহর পর্যন্ত যে এয়ারলাইন চলে সেটা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বেশি ডোমেস্টিক বিজিএস্ট এয়ারলাইন, ঠিক আছে, এটা মনে রাখবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মুম্বাই দিল্লি এয়ার রুট বিকাম দি ওয়ার্ল্ডস 8 মোস্ট বিজিয়েস্ট ডোমেস্টিক ফ্লাইট রুট ইন দি ইয়ার 2024, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।